বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি আসাদুজ্জামান, প্রভাষক রসায়ন বিজ্ঞান, বামুন নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ, গাংনী মেহেরপুর থেকে তোমাদের সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীদের জন্য রসায়ন বইয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম থেকে হাইড্রোকার্বন পড়তে গিয়ে আজকে আমরা পড়ব অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন অ্যালকিন। এই অ্যালকিনের নামকরণ নিয়ে শুরুতেই কয়েকটা কথা না বললেই না। ইতিমধ্যে আমরা গত ক্লাসগুলোতে এই কথাগুলা জানি, তবু একটু আরেকবার বলি যে আমরা জানি যে সকল মুক্ত শিকল জৈব যৌগের কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলে। অ্যালকিনের সাধারণ সংকেত আমরা জানি CnH2n। এখানে n = 2, 3, 4 ইত্যাদি, এবং এর কার্যকরী মূলক হলো কার্বন কার্বন দ্বিবন্ধন। হ্যালোজেন যেমন ক্লোরিন, ব্রোমিন এগুলোর সাথে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে বলে এই অ্যালকিনকে আমরা অনেক সময় অলিফিনও বলি। অলিফিন বা অলিফিনস গ্রিক শব্দ অলেফিয়েন্ট এর অর্থ হচ্ছে অয়েল ফর্মিং। অর্থাৎ তৈল উৎপন্নকারী। এজন্য এর এরকম নামকরণ করা হয়, একে অ্যালকিনকে অলিফিনও বলা হয়। বিক্রিয়াটা কিরকম? যেমন ধরো একটা অ্যালকিন ইথিলিন, CH2 ডাবল বন্ড CH2, ইথিলিন। এর সঙ্গে যদি তুমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাও তাহলে CH2Cl বন্ড CH2Cl, ইথিলিন ক্লোরাইড। এই ধরনের তৈল সাদৃশ্য যৌগ উৎপন্ন হয়। এই যৌগটা
তোলের ন্যায়, তেল সাদৃশ্য। এই জন্যই অ্যালকিনের এই ধরনের নামকরণ হয়েছে। কি ধরনের? অলিফিন। আচ্ছা, এবার আসি আমরা আমাদের মূল কথায়। আচ্ছা, আমরা আজকে পড়ব অ্যালকিনের নামকরণ। তো অ্যালকেন যেটা আমরা জানি সম্পৃক্ত হাইড্রোকার্বন, এই অ্যালকেনের এই ANE এই জায়গায় যদি আমরা ENE যোগ করি তাহলে আমরা পাই অ্যালকিন। অ্যালকিন, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ এই যৌগ শ্রেণীর পরপদ হবে ইন। আচ্ছা, এবার আসি আমরা বিভিন্ন যৌগে, বিভিন্ন অ্যালকিন যৌগে নামকরণের নিয়মাবলী সহ বিভিন্ন উদাহরণ। আচ্ছা, এই ধরনের অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে আগের মতোই, মানে অ্যালকিনের নামকরণ আমরা গত ক্লাসে শিখেছি, অনেকটা ওরকমই, যে অ্যালকিনের নামের ক্ষেত্রেও, নামকরণের ক্ষেত্রেও যে মুক্ত শিকল পাবো আমরা, সেটা এখন তোমার শাখাবিহীন শিকল হোক আর শাখা সহ শিকল হোক, যাই হোক, এই মুক্ত শিকলের যে পাশ থেকে প্রথমে কাজ হবে আমাদের হচ্ছে দীর্ঘতম কার্বন শিকল খুঁজে বের করা। তো সেই দীর্ঘতম কার্বন শিকল খুঁজতে গিয়ে যে পাশ থেকে অ্যালকিনের কার্যকরীমূলক, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন, হ্যাঁ, এই দ্বিবন্ধন আমরা যে পাশ থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধনের কে কাছে পাবো, দ্বিবন্ধনকে কম কার্বনে পাবো, সেই পাশ থেকে আমাদের কার্বনের নাম্বারিং করতে হবে এবং অবস্থান সহ উল্লেখ করতে হবে। আর শিকলে যদি অন্য কোনো মূলক থাকে, যেমন শাখা শিকলের কথা বলা হচ্ছে, তাহলে তখন সেগুলার অবস্থান সহ নাম, এবং সে নামের ক্ষেত্রে যদি আবার একাধিক থাকে, একাধিক ভিন্ন ধরনের শাখা থাকে, তাহলে তখন ইংরেজি আদ্য অক্ষর অনুযায়ী সেই শাখা শিকল বা প্রতিস্থাপক মূলকের নামের প্রথম অক্ষর ইংরেজি 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 অক্ষরের সিরিয়াল অনুযায়ী, হ্যাঁ, যেমন আগে ইথাইল, তারপরে মিথাইল, এভাবে উল্লেখ করে আমরা নামকরণ করব। আচ্ছা, এবার আমরা উদাহরণ সহ নামকরণের নিয়মগুলা ভালো করে খেয়াল করব। যেমন ধরো অ্যালকিনের, আমরা আগে বলেছি যে এখানে এক কার্বন দিয়ে অ্যালকিন যৌগ পাওয়া যায় না। অ্যালকিন হতে হলে দুটি কার্বন লাগে। কার্বন কার্বন দ্বিবন্ধন হতে হলে দুটি কার্বন প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে এর প্রাথমিক যৌগ হচ্ছে ইথিন, CH2 ডাবল বন্ড CH2, এর নাম হচ্ছে ইথিন, বা এর একটা নাম আছে ইথিলিন। ঠিক একইভাবে আমরা পাই প্রোপিন, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে CH2 ডাবল বন্ড CH সবসময় কার্বনের হাত মেলাবে,
কার্বনের হাত 4টা থাকলে বুঝবে তোমার যৌগ লেখা ঠিক হয়েছে। হ্যাঁ, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 অথবা CH2 ডাবল বন্ড CH বন্ড CH3, এটাকে বলি আমরা প্রোপিন। 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। আচ্ছা, তো এখন একটু আসি আমরা একটু বড় কার্বনে আসি, মানে বেশি কার্বনে আসি। তাহলে কি হবে, যেমন ধরো এবং CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, এর নাম কি হবে? হ্যাঁ, এই নামকরণের বেলায় আমাদের নিয়মটা কি হবে, যে আমরা এর আগের ক্লাসে কিন্তু শিখেছিলাম যে নামকরণের ক্ষেত্রে 3টা অংশ বা 3টা পদ থাকে, প্রিফিক্স বা উপপদ, ওয়ার্ড রুট বা শব্দমূল, সাফিক্স বা পরপদ। এবং সেটা কি জিনিস তা আমরা শিখলাম। আচ্ছা, এখানে 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 মেনলি এটা একটা শাখাবিহীন শিকল। তো শাখাবিহীন শিকল হলেও তাহলে নামকরণের প্রথম কাজ কি আমার, যে বাম অথবা ডান কোন দিক থেকে গেলে আমার কার্বন শিকলের সংখ্যা বেশি পাবো। তো এখানে যেহেতু এটা শাখাবিহীন লম্বা শিকল, তখন আমি বাম থেকে গেলেও 1 2 3 4 5 6টা কার্বন পাবো, ডান থেকে গেলেও 1 2 3 4 5 6টা কার্বন পাবো। কিন্তু আমি কি যে কোনো একদিকে যেতে পারবো না? একটু আগে আমরা বলেছি যে দিক থেকে গেলে আমরা এই ডাবল বন্ডকে, মানে অ্যালকিনের যে কার্যকরী মূলক ইন, ডাবল বন্ডকে আমরা যেদিক থেকে নাম্বারিং করলে কম কার্বনে বা ক্ষুদ্রতর কার্বনে পাবো, সেদিক থেকে আমাদেরকে যেতে হবে। তাহলে আমরা কার্বনের নাম্বারিংটা কেমন হবে? তাহলে দেখো, এদিক থেকে গেলে 2 নম্বর কার্বনের ডাবল বন্ড, এদিক থেকে ডান দিক থেকে আসলে 1 2 3 4 নম্বরের ডাবল বন্ড। তাহলে আমি ডান দিক থেকে আসতে পারবো না, আমাকে বাম দিক থেকেই যেতে হবে। 1 2 3 4 5 6। নামকরণের ক্ষেত্রে কি হবে, আমরা শিখেছিলাম যে শব্দমূল আমরা কিভাবে লিখি অ্যালকেনের ক্ষেত্রে। তাহলে আমরা 6টা কার্বন পেয়েছি। তো 6টা কার্বনে 6 সংখ্যাটার গ্রিক শব্দ কি? হেক্স। হেক্স। তো সেই শব্দ মূল বা ওয়ার্ড রুট কি? হেক্স। এরপরে আমরা হাইপেন দিব। হাইপেন দিয়ে আমরা এই ডাবল বন্ডের অবস্থানটা লিখব, অবস্থান সংখ্যা, মানে কোন কার্বনে ডাবল বন্ডটা যুক্ত আছে সেই অবস্থানটা সংখ্যা লিখব। হ্যাঁ, যেমন এখানে দেখো 1 2 নম্বর কার্বনে সঙ্গে ডাবল বন্ড যুক্ত আছে, তাহলে সেই সংখ্যাটা লিখব। হ্যাঁ, সেই নাম্বারটা লিখব কি? x2। হ্যাঁ, তারপরে আবার হাইপেন দিব। আমরা শিখে আসছি যে সংখ্যা এবং শব্দের মাঝে আমরা হাইপেন ব্যবহার করি। আর যেহেতু আমরা এটা কি হবে, তোমার পরপদ হচ্ছে আমার মানে মূল পরপদ হচ্ছে কি? ইন। হ্যাঁ, তাহলে 2, তাহলে যেহেতু ডাবল বন্ড অ্যালকিন যৌগ, তাহলে ইন, হেক্স 2 ইন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার অবস্থান সহ, হ্যাঁ, শব্দমূল, মানে হেক্স হেক্স এবং ইন, এই দুটা মিলে হলো শব্দমূল। সরি, মানে মূল যৌগ, আমার মূল যৌগ। আর ইনের অবস্থানটা আমরা উল্লেখ করেছি এইভাবে মাঝখানে, ঠিক আছে, রাইট, এভাবে। আচ্ছা, এখন দেখি আমরা পরপর আরো কিছু যৌগ দেখব। আচ্ছা,
যেমন ধরো অনেকটা একই নিয়ম, অ্যালকেনের মতোই নিয়ম। আরেকটা যোগ দেখি কি, যে CH3 বন্ড CH এটা CH3 বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3। এটা একটা শাখাযুক্ত অ্যালকিন যৌগ। এর নামকরণটা কিভাবে হবে? আচ্ছা, প্রথমে কাজ কি আমার? প্রথমে কাজ হলো দীর্ঘায়িত কার্বন শিকল খুঁজে বের করা। তো দেখো বন্ধুরা, কিভাবে যাওয়া যায়? 1 2 3 4 5, 1 2 3 4 5, অথবা এদিক দিয়ে এভাবে যাওয়া যায় 1 2 3 4 5, 1 2 3 4 5। যেভাবে যাই আমি 5টার বেশি কার্বন পাই না। তাহলে কিভাবে যাব? বাম দিক থেকে যাব না ডান দিক থেকে যাব? তো এখানে আমার প্রাধান্য পাবে কি, এই অ্যালকিন যৌগের নামকরণের ক্ষেত্রে, যে যেদিক থেকে গেলে আমি ডাবল বন্ডকে, হ্যাঁ ডাবল বন্ডকে মানে এই ইনকে, হ্যাঁ মানে অ্যালকিনের কার্যকরীমূলক যে ডাবল বন্ড ইন, সেটাকে আমার যেদিক থেকে গেলে কম কার্বনে পাবো। দেখো বাম দিক থেকে গেলে পাচ্ছি 1 2 3 4 নম্বর, সরি 1 2 3 নম্বর কার্বনে, আর ডান দিক থেকে গেলে পাচ্ছি আমরা 2 নম্বরের কার্বনে। তাহলে অবশ্যই আমাকে ডান দিক থেকে যেতে হবে। তাহলে 1 2 3 4 5, হ্যাঁ, আর এটা হলো শাখা বা প্রতিস্থাপকমূলক নাম। তাহলে নামটা কি হবে? নামটা কি হবে সেই আমার এর আগের যৌগটার মতোই। তাহলে যেহেতু আমি 5টা কার্বন সমন্বিত এটা যৌগ, সর্বোচ্চ 5টা কার্বন পেয়েছি, তাই 5কে গ্রিক শব্দে বলবো, তাহলে পেন্ট। 5কে গ্রিক শব্দে আমরা লিখি হলো পেন্ট। আচ্ছা, তো হাইপেন দিয়ে, হ্যাঁ, তারপরে আমরা কি করি, ওই ইনের মানে ডাবল বন্ডের অবস্থান উল্লেখ করি কয় নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে। আর তারপরে আমরা এই পরপরটা লিখি কি, ইন। ঠিক আছে, পেন্ট টু ইন। হ্যাঁ, দেখো আমাদের ওয়ার্ড রুট হয়ে গেছে, শব্দ মূল লিখেছি পেন্ট এবং পরপদ লিখেছি ইন, হ্যাঁ অবস্থান সহ। তাহলে আমাদের মূল যৌগ আমরা পেয়ে গেছি, হ্যাঁ পেন টু ইন। এখন কি হবে? প্রিফিক্স বা উপপদ। আগে শাখা প্রশাখাগুলো তাদের অবস্থান সহ উল্লেখ করলে আমাদের সামগ্রিক যৌগটার নাম আমরা পেয়ে যাব। তো শাখা এখানে কি আছে? একটা আছে, কি সেটা মিথাইল মূলক। এবং কয় নম্বর কার্বনে আছে? 4 নম্বর কার্বনে আছে, হ্যাঁ এটা 4 নম্বর কার্বন। আচ্ছা, তাহলে তাহলে কি লিখবো? 4 মানে অবস্থান সহ হাইপেন দিয়ে 4 মিথাইল, 4 মিথাইল পেন্ট টু ইন। আচ্ছা, ঠিক একইভাবে আমরা এর পরের যৌগ দেখব এবং নিয়মগুলা খেয়াল রাখবো। আচ্ছা, উদাহরণগুলো আমার দেখানোর উদ্দেশ্য হলো যে বিভিন্ন রকম নিয়মগুলা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করা। আচ্ছা, CH3 CH2 CH3 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড CH2 bond CH bond CH2 bond CH3 bond CH2 bond CH3। দেখো বন্ধুরা, এই যৌগটার নামকরণ কিভাবে হতে পারে। প্রথমে এই কাজ কি আমার, যে আমি কোন দিক থেকে দীর্ঘতম কার্বন সংখ্যা আমি কত পাবো এবং কোন দিক থেকে আমি গুনবো।
দেখো দীর্ঘতম কার্বন শিকল, দেখো 1 2 3 4 5 6, তাহলে ওদিক থেকে 6 পাবো, কিন্তু এদিক থেকে গেলে 1 2 3 4 5 পাবো, কিন্তু 6 কার্বন পেলেও, হ্যাঁ 6 এদিক থেকে গেলে 6 কার্বন পেলেও আমি যেতে পারবো না, কারণ আমার শর্ত কি, যে যেদিক থেকে গেলে এখানে শুধুমাত্র যে বেশি কার্বন পাইলেই হবে না, আমাকে ওই শর্ত প্রাধান্য দিতে হবে যে যেদিক থেকে গেলে আমি ডাবল বন্ডকে কম কার্বনে পাবো। তাহলে অবশ্যই দেখো আমি 6 কার্বন নিতে পারছি না, আমাকে 5 কার্বন নিতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 5। অবশ্যই আমি এভাবে আসতে পারি না, কারণ তাহলে 1 2 3 4 নম্বর কার্বনে আমার ডাবল বন্ড হয়, হ্যাঁ আমি আসতে পারি না। তাহলে কার্বনের নাম্বারিং শেষ। তাহলে আমার শব্দমূল কি হবে, এখানে শব্দমূল হবে পেন্ট, আগের মতোই আমি পেয়ে গেছি যে ওয়ার্ড রুট পেন্ট। হ্যাঁ, তার অবস্থান 1 নম্বরে, হাইপেন দিয়ে আমি 1 নম্বরে লিখবো, এবং তার পরপদ এটা হলো ডাবল বন্ডের যৌগ, তার মানে ইন। হ্যাঁ, পেন্ট 1 ইন, গুড, আমি কিন্তু মূল যৌগ পেয়ে গেছি। এবার প্রিফিক্স বা উপপদ মানে শাখা প্রশাখা। দেখো তাহলে তাহলে আমার মূল শিকল অনুযায়ী, তাহলে দেখো শাখা কিন্তু এখানে কি, এইটা একটা শাখা, আর এটা একটা শাখা, এবং দুটোই দেখো এটাকে আমরা বলি ইথাইল শাখা, CH3 বন্ড CH2 বন্ড, হ্যাঁ ইথাইল। তাহলে তাদের অবস্থান স্বনাম উল্লেখ করতে হবে। তাহলে অবস্থান দেখো, এই শাখাটা 2 নম্বর কার্বনে এবং এই শাখাটা 3 নম্বর কার্বনে, তাহলে শাখা কিন্তু একই ধরনের, কি ইথাইল। তাহলে আমরা সেই অ্যালকেনের মতোই একই নিয়মে কি লিখবো, যে এই শাখার জন্য, এই শাখাটা 2 নম্বর কার্বনে, তাহলে তার জন্য আমরা তার অবস্থানটা 2 লিখবো কমা দিয়ে। ঠিক একই শাখা ইথাইল আরেকটা কার্বনে কি 3 নম্বর কার্বনে অবস্থিত, তাহলে কমা দিয়ে সেই 3 অবস্থার সূচক 3 কার্বনের অবস্থার সূচক 3 লিখবো। আচ্ছা, তারপরে আবার সংখ্যার আর নাই, আর শাখা নাই, হাইপেন দিব, হ্যাঁ সংখ্যার পরে শব্দ লিখতে গিয়ে হাইপেন দিব। আচ্ছা, তাহলে দুইটা, হ্যাঁ তাহলে যেহেতু দুইটা একই শাখা, তাহলে আমরা শিখেছিলাম অ্যালকেনে যে আমরা ডাই লিখবো, দুইটা হলে ডাই, তিনটা হলে ট্রাই, আর তখন শাখার নামটা লিখবো কি ইথাইল, 2 3 ডাই ইথাইল পেন্ট 1 ইন। বোঝা যায় বন্ধুরা? আচ্ছা, এর পরের যৌগ আমরা দেখব। হ্যাঁ, তোমরা নিয়মগুলা খেয়াল করার চেষ্টা করো অবশ্যই। CH3 CHCl, CH3 CH2, CH bond CH3 bond CH2, bond CH bond CH, ডাবল বন্ড CH2। 1 2 3 4 5 6। আচ্ছা, এই যৌগটার নামকরণ কিভাবে হবে? তাহলে প্রথম কাজ কি আমাদের, দীর্ঘতম কার্বন শিকল খুঁজে বের করা। 1 2 3 4 5 6, ওদিক থেকে গেলেও আমি 6টাই পাবো, এদিক থেকে গেলে কি 1 2 3 4 5 না, হ্যাঁ কম সংখ্যায় আমি যেতে পারবো না। তাহলে আমি যদি বাম থেকে যাই, তাহলে দেখো যে 1 1 2 3 4 5 নম্বর কার্বনে আমি ডাবল বন্ড পাবো, আর ডান দিক থেকে গেলে আমি 1 নম্বরে কার্বনে ডাবল বন্ড পাবো। বাস, তাহলে চোখ বুঝাই আমি ডান দিক থেকে যাব। তাহলে এটা হলো 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, 3 4 5 6। বাস, কার্বনের নাম্বারিং শেষ। তাহলে আমি কি পেয়েছি, হেক্স যৌগ পেয়েছি। বাস, আগের নিয়মেই আমি লিখব হেক্স, হ্যাঁ হেক্স কয় নম্বর কার্বনে হেক্স, মানে কয় নম্বর কার্বনে ডাবল বন্ড বা ইন, 1 নম্বর কার্বনে,
আর যৌগ তো আমার ইনই। দেখো, তাহলে আমি মূল যৌগ পেয়ে গেছি হেক্স 1 ইন। আচ্ছা, এখন আমার ওই উপপদ মানে শাখা প্রশাখা। দেখো, শাখা প্রশাখা এখানে শাখা আছে দুইটা, একটা আছে ক্লোরিন ক্লোরো, একটা আছে মিথাইল। দুইটা কিন্তু দুই ধরনের। তখন আমরা অ্যালকেনের ক্ষেত্রে কি শিখেছিলাম? একই নিয়ম, যে কোনটা আগে লিখবো আর কোনটা পরে লিখবো অবস্থান সহ। দেখো, ক্লোরো লিখতে প্রথম অক্ষর হলো, ইংরেজি প্রথম অক্ষর হলো সি, আর মিথাইল লিখতে ইংরেজি প্রথম অক্ষর এম। তাহলে ইংরেজি অক্ষরের সিরিয়ালে কোনটা আগে? তাহলে অবশ্যই সি আগে। এম এর আগে সি। তাহলে তাহলে ক্লোরো, তাহলে ক্লোরোটা আগে লিখতে হবে অবস্থান সহ। তাহলে কি হবে? তাহলে ক্লোরো মূলকটা কোন কার্বনে? 5 নম্বর কার্বনে। তাহলে 5 হাইপেন দিয়ে ক্লোরো, ক্লোরো। আচ্ছা, তারপরে হবে আবার হাইপেন। তাহলে মিথাইল মূলকটা 4 নম্বর কার্বনে, 4 মিথাইল। বুঝতে পারছো বন্ধুরা? একদম সহজ, বুঝতে পারলে একদম সহজ, পানির মতো সহজ। তাহলে 5 ক্লোরো 4 মিথাইল, আর আগে তো শব্দ কি মূল যৌগটাই পেয়ে গেছি, হেক্স 1 ইন। তাহলে নামটা হলো 5 ক্লোরো, এই যৌগটার নাম হলো, এই অ্যালকিন যৌগটার নাম হলো শাখাযুক্ত অ্যালকিন, অবশ্যই এটা নাম হলো 5 ক্লোরো 4 মিথাইল হেক্স 1 ইন, রাইট? এরপর যৌগ দেখি আমরা। দেখো, দেখো অ্যালকেনের সঙ্গে মিলালে প্রায় একই ধরনের নিয়ম। হ্যাঁ, এখানে মেনলি প্রথম কথা হলো যে আমাকে কোন দিক থেকে মানে কার্বনটা গুনতে হবে, কোন যেদিক থেকে গেলে কার্বনের সরি মানে ডাবল বন্ডটা যেদিক থেকে গেলে আমি কম কার্বনে পাবো সেই থেকে, বাস। ওকে, এটা হলো মূল, এক্ষেত্রে মূল নিয়ম। আচ্ছা, আরেকটা যৌগ আমরা দেখতে পারি, সেটা কি? CH3 CH2 C ডাবল বন্ড CH3, CH3 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড CH3, ডাবল বন্ড CH বন্ড CH, ডাবল বন্ড CH বন্ড CH বন্ড Cl বন্ড CH3। এই যৌগটার নাম কি হবে? হ্যাঁ, তাহলে একইভাবে কোন দিক থেকে গেলে আমি ডাবল বন্ডকে কার্বন কার্বন সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে কি 1 2 3 4 5 6, হ্যাঁ দেখতে পাচ্ছি আমি 6টার বেশি কার্বন কার্বন পাচ্ছি না। কিন্তু এখন কোন দিক থেকে গেলে আমি ডাবল বন্ডকে কম কার্বনে পাই? বাম দিক থেকে গেলে 1 2 3 নম্বর কার্বনে পাই, ডান দিক থেকে গেলেও 1 2 3 নম্বর কার্বনে পাই। হ্যাঁ বন্ধুরা, এখানে একটা নতুন নিয়ম অ্যাড হবে। হ্যাঁ, যে কি? যে আমি বাম দিক থেকে এই যৌগে যেতে পারবো না, আমাকে অবশ্যই ডান দিক থেকে যেতে হবে। সরি, এখানে এখানে একটা বন্ড হবে না। হ্যাঁ, বন্ড CH3 শাখা। আচ্ছা, তাহলে কি হলো? যে তাহলে আমি 6টা কার্বন পাচ্ছি, মানে এটা হেক্স যৌগ। তাহলে ডান দিক থেকে যেতে হবে, বাম দিক থেকে আমি যেতে পারবো না। আমি আমি দুই দিক থেকে যেতে পারি, কারণ এদিক থেকে গেলেও 1 2 3 নম্বর কার্বন ডাবল বন্ড, এদিক থেকে গেলেও 1 2 3 নম্বর কার্বনে ডাবল বন্ড, কিন্তু আমি যে কোনো একদিক থেকে যেতে পারবো না, আমাকে অবশ্যই ডান দিক থেকে যেতে হবে। কেন? এখানে নিয়মটা হচ্ছে যে ডান দিক থেকে গেলে, দেখো আমি ডান দিক থেকে আমি যাই 1 2 3 4 5 6, ডান দিক থেকে গেলে আমি দেখো 2 নম্বর কার্বনে মানে কম কার্বনে শাখা পাই, ঠিক আছে? কিন্তু বাম দিক থেকে গেলে আমি 1 2 3 হ্যাঁ 4 5 নম্বর কার্বনে শাখা পাই, ঠিক আছে?
তাহলে ডান দিক থেকে গেলে আমি ওই বাম দিকের মতোই 3 নম্বর কার্বনেই ডাবল বন্ড পেলাম, এ শর্ত আমার পূরণ হয়ে গেল। আর দ্বিতীয় শর্ত কি, যে দিক থেকে গেলে যদি এরকম সমান সংখ্যক কার্বনে যদি ডাবল বন্ড পাওয়া যায়, তাহলে তখন দেখতে হবে যে কোন দিক থেকে গেলে আবার শাখাটা কাছে পাওয়া যায়। আমি দেখলাম ডান দিক থেকে গেলে শাখাটা 2 নম্বর কার্বনে কাছে পাওয়া যায়, তাহলে অবশ্যই আমাকে ডান দিক থেকে যেতে হবে, আমি বাম দিক থেকে যেতে পারবো না। তাহলে নামটা কি হবে এর? ঠিক আগের মতো যৌগ কি হবে, মানে ওয়ার্ড রুট কি হবে? 6 মানে হেক্স, 6 মানে হেক্স। আচ্ছা, তারপরে আমরা কি করছি, ডাবল বন্ডের অবস্থান উল্লেখ করছি, তাহলে হাইপেন দিয়ে সেটা 3 নম্বর কার্বনে। তারপরে কি করছি আমরা, পর পদ বসাচ্ছি, কি সেটা হলো আমার, এটা হলো অ্যালকিন যৌগ, ডাবল বন্ডের যৌগ ইন, তাহলে হেক্স 3 ইন। আর এবার উপপদ, হ্যাঁ বামের উপপদ মানে শাখা প্রশাখা। শাখা কি, শাখা এখানে আমাদের দেখো ওই এর আগের যৌগটার মতোই ক্লোরো আছে এবং মিথাইল আছে, মানে ভিন্ন ধরনের শাখা। তাহলে আগের মতোই, তাহলে ক্লোরো লিখতে সি সি সি, ক্লোরোর প্রথম অক্ষর সি আর মিথাইলের প্রথম অক্ষর এম, তাহলে ইংরেজি অক্ষরের প্রথম হলো সি, তাহলে ক্লোরোটা আগে, তাহলে অবস্থান সহ 2 হাইপেন ক্লোরো হাইফেন 4 মিথাইল। টু ক্লোরো 4 মিথাইল হেক্স 3 ইন, রাইট। আচ্ছা, এই মোটামুটি হলো যদি আমাদের একটা দ্বিবন্ধন থাকে। আচ্ছা, তাহলে যদি একটা দ্বিবন্ধন থাকে তাহলে এই মোটামুটি আমাদের অ্যালকিন যৌগের নামকরণ। কিছুই না, অ্যালকিনের মতোই, যে আমরা প্রথমে কাজ হচ্ছে দীর্ঘায়িত কার্বন শিকল খুঁজে বের করা, যে কোন দিক থেকে গেলে আমি সর্বোচ্চ কার্বন পরমাণুর সংখ্যা পাবো। আচ্ছা, তারপরের কাজটা কি, যে আমি কোন দিক থেকে যাব সেটার এখানে দ্বিতীয় 2 নম্বর নিয়মটাই হচ্ছে যে যেদিক থেকে গেলে আমি ডাবল বন্ডকে কাছে পাবো, ডাবল বন্ডকে আমি কম কার্বনে পাবো, সেদিক থেকে যাব। বন্ধুরা, আমি এখানে একটু বলে রাখি যে অ্যালকেনের মতোই এখানে কিন্তু এই নিয়মটাও এখানে প্রযোজ্য। যেমন আমরা একটা নিয়ম বলেছিলাম, বিকল্প নিয়ম, যে তোমার এই ডাবল বন্ড কোন দিক থেকে গেলে তার অবস্থান সূচক সংখ্যার যোগফল ক্ষুদ্রতর হয়, সেদিক থেকে যাবো। আচ্ছা, আমরা এই পরবর্তী উদাহরণে আমরা একটা উদাহরণে আমরা ব্যাপারটা দেখবো আর কি। আচ্ছা, তো ওটা হচ্ছে বিকল্প নিয়ম, বই পুস্তকে লেখা আছে, তোমরা ও নিয়মেও করতে পারো। তবে আমি মনে করি এই নিয়মেই সহজ, যে কোন দিক থেকে গেলে আমি ডাবল বন্ডটা কম কার্বনে পাবো, সেদিক থেকে গেলেই আমার হবে। আচ্ছা, এই হলো যে অ্যালকিন যৌগে যদি একটা দ্বিবন্ধন থাকে তখন, হ্যাঁ, তারপরে আমি নিয়মটা হয়েছে, তারপরে কি করলাম, যে কোন দিক থেকে গেলে ডাবল বন্ড কাছে পাবো, সেই থেকে গেলাম, আমি কার্বন পরমাণুর সংখ্যা গুনে ফেললাম, তাহলে তখন আমি শব্দ মূলটা পেয়ে গেলাম। হ্যাঁ, শব্দ মূলটা পেয়ে গেলাম। আর নিয়মটা হচ্ছে শব্দ মূলের পরেই আমি হাইপেন দিব, হাইপেন দিয়ে ওই ডাবল বন্ডটা কত নম্বর কার্বনে আছে সেটা লিখবো, তারপরে হাইপেন দিয়ে আমি যেটা অ্যালকিন যৌগ মানে ডাবল বন্ডের যৌগ, তাই আমি তার যে সাফিক্স ইন সেটা লিখবো। আচ্ছা, তাহলে আমি পুরো পেয়ে গেলাম হচ্ছে মূল যৌগ। আচ্ছা, মূল যৌগের আগে শুধু প্রিফিক্সটা বাকি থাকে বা উপপদটা বাকি থাকে, সেটা তখন আমি শাখা প্রশাখাগুলো আমার ওই কার্বনের নাম্বার, কার্বনের অবস্থান সহ, নাম্বার সহ, শাখা বা প্রতিস্থাপক মূলকগুলোর নাম সহ কমা কিংবা হাইপেন দিয়ে আমরা আগের মতোই লিখবো। এভাবেই আমরা নামটা পেয়ে যাব। আচ্ছা, এই গেল হচ্ছে যদি যে সকল অ্যালকিন যৌগগুলোর মধ্যে কার্বন ডাবল বন্ড একটা থাকবে, সেই ধরনের যৌগগুলো আমরা উদাহরণ হিসেবে দেখলাম এতক্ষণ। কিন্তু আমরা সংজ্ঞায় কিন্তু জানি যে যে সকল জৈব যৌগে বা যে সকল মুক্ত শিকল জৈব যৌগে অন্তত একটি
কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, তাদেরকে আমরা অ্যালকিন বলি। আচ্ছা, কিন্তু সংরক্ষণ আমরা কিন্তু অন্যভাবে বলতে পারি যে সকল মুক্ত শিকল কার্বন বা মুক্ত শিকল জৈব যৌগে যে এক বা একাধিক দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, আমরা ত্রিবন্ধনের কথা আজকে বলছি না, এজন্য আমি বাদ দিলাম। তাহলে এক বা একাধিক দ্বিবন্ধন রয়েছে, তাকে বলবো আমরা অ্যালকিন। তাহলে আমরা একটা দ্বিবন্ধন থাকা যৌগগুলোর উদাহরণ হিসাবে আমরা দেখেছি নিয়মকানুন সহ। এবার আমরা একই যৌগে দুইটা দ্বিবন্ধন থাকলে কি ধরনের নামকরণ করতে হয় সেটা নিয়ে একটু কথা বলবো এবং দু একটা উদাহরণ দেখব। যেমন ধরো CH2 ডাবল বন্ড C ডাবল বন্ড CH2, এই যৌগটার নাম কি হবে? হ্যাঁ, দেখো তুমি তাহলে প্রথমে আগের মতোই এখানে নাম্বারিংটা তুমি এখন বাম দিক থেকে গেলে 1 নম্বর কার্বনে ডাবল বন্ড পাচ্ছ, ডান দিক থেকে গেলে 1 নম্বর কার্বনে ডাবল বন্ড পাচ্ছ। বলে আমি ডান দিক থেকে যাবো না, আমি বাম দিক থেকে যাবো আর কি। যখন দুই দিক থেকে যাওয়া যাবে তখন বাম দিক থেকে গেলে আমরা সহজ আর কি। 1 2 3 নাম্বারিং করে ফেলেছি বন্ধুরা। হ্যাঁ, নাম্বারিং করে ফেলেছি। আচ্ছা, এখানে নিয়মটা কি? এখানে নিয়মটা হচ্ছে যে এরকম তোমার এই আমি 3টা কার্বন পেলাম, তো 3 কার্বনকে গ্রিক শব্দে কি বলে? প্রোপ। এই প্রোপের সঙ্গে মানে ওয়ার্ড রুট, হ্যাঁ, তাহলে 3 কার্বনকে আমরা বলি হলো প্রোপ। হ্যাঁ, এর সঙ্গে তোমার কি যোগ করতে হবে? এ যোগ করতে হবে। হ্যাঁ, আমি যদি ইংরেজিতে লিখি, যদি ইংরেজিতে লিখি তাহলে কি হবে? প্রোপ, PROP যোগ এ। হ্যাঁ, যোগ এ, ঠিক আছে? সরি, এতে বাংলায় হবে আ, ঠিক আছে? হ্যাঁ, ইংরেজিতে এ আর বাংলায় হবে আ। আচ্ছা, তাহলে কার্বন সংখ্যার গ্রিক শব্দসূচক শব্দের সঙ্গে আমরা আ যোগ করব। আচ্ছা, যোগ করার পরে আগের মতোই হাইফেন দিব। তাহলে কি হবে? তাহলে প্রোপ যোগ আ, তাহলে কি হবে? খেয়াল করে বন্ধুরা, একটা শিখলে সব পারবো আমরা। প্রোপা, তাহলে হবে প্রোপা। হ্যাঁ, তাহলে আগের মতোই আমরা হাইফেন দিয়ে, তাহলে এই ডাবল বন্ড বা ইন কোন কোন কার্বনে যুক্ত তার সংখ্যা বা তার নাম্বারিং। তাহলে দেখো 1 নম্বর কার্বনে ডাবল বন্ড একটা আছে, কমা দিয়ে 2 নম্বর কার্বনে ডাবল বন্ড একটা আছে 2, হ্যাঁ, 1,2। হ্যাঁ, আর যেহেতু দুইটা ডাবল বন্ড তাই হাইফেন দিয়ে আমি লিখবো 2 এর জন্য আমরা আগের মতো লিখবো ডাই। হ্যাঁ, আর তারপরে এই যে সাফিক্স বা পরপদ কি, অ্যালকিন যৌগ ডাবল বন্ডের যৌগ ইন। দেখো বন্ধুরা কত সহজ। হ্যাঁ, তাহলে এই জোড়ার নাম কি? এই জোড়ার নাম হচ্ছে প্রোপা 1,2 ডাই ইন। আচ্ছা, আমরা পরবর্তী আরেকটা দিকে চলে যাব। খেয়াল করো, CH2 ডাবল বন্ড CH, বন্ড CH ডাবল বন্ড CH2। আচ্ছা, আগেরটা দেখেছি কিন্তু আমরা শাখা বিহীন দুইটা ডাবল বন্ড বিশিষ্ট যৌগ। এটাও তাই। হ্যাঁ, মানে শাখা নাই কিন্তু একাধিক দ্বিবন্ধন। তাহলে এর ওই আগের মতো কি হবে? দেখো এখন কোন দিক, 4টা কার্বন তো আমি যে দিক থেকে খুশি সেই যে দিক থেকে যাই সেদিক থেকে 4টা কার্বন বেশি পাই না, দেখতে পাচ্ছি। তো
এখন কোন দিকে যাব? বাম দিক থেকে গেলেও আমি 1 নম্বরে কার্বন ডাবল বন্ড পাই, ডান দিকে গেলে 1 নম্বরে কার্বন ডাবল বন্ড পাই। যেকোনো একদিক থেকে আমি যেতে পারি। তো আমি এজন্য আমার সহজ হয়, আমি বাম দিক থেকে যাব। 1 2 3 4, তাহলে আমি 4টা কার্বন পেয়ে গেছি। আর 4টা কার্বন মানেই তাহলে কি কি পেয়েছি আমি? যে গ্রিক শব্দ কি? 4 এর হলো বিউট। হ্যাঁ, বিউট। এর সঙ্গে যুক্ত হবে আ, তাহলে বিউটা। হাইপেন দিয়ে অবস্থান, 1 নম্বর কার্বনে একটা ডাবল বন্ড, কমা দিয়ে দুইটা, আরেকটা হলো 3 নম্বর কার্বনে একটা ডাবল বন্ড, 1 2 3, হ্যাঁ। আর যেহেতু ডাবল বন্ড, বিউটা 1 3, সরি, দুইটা ডাবল বন্ড, তাহলে এখানে ই হবে, ডাই হবে। এটা খেয়াল রাখবে বন্ধুরা, অবশ্যই কিন্তু এটা কিন্তু নাহলে ভুল হবে কিন্তু। হ্যাঁ, যে যখন একের অধিক থাকবে তখন কিন্তু এই ডাই কথাটা আসবে, না হলে কিন্তু জিনিসটা তুমি জানো ঠিকই, কিন্তু ভুল 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 হয়ে গেল আর কি। হ্যাঁ, ডাই ইন, তাহলে বিউটা 1 3 ডাই ইন, রাইট। এখন আমরা আরেকটা শাখাযুক্ত যৌগ দেখব। একটা শাখাযুক্ত যৌগ দেখব, যেমন ধরো এটা কি? ডাবল বন্ড আছে, সরি, ডাবল বন্ড দুইটা আছে কিন্তু শাখাযুক্ত, যেমন CH2 ডাবল বন্ড C, CH2 ডাবল বন্ড C, বন্ড CH3 বন্ড CH3 বন্ড C, CH ডাবল বন্ড CH বন্ড CH3। হ্যাঁ, এই যুগটা তাহলে প্রথমে আমার ওই একই নিয়ম, যে কোন দিক থেকে গেলে আমি বেশি সংখ্যক কার্বন পাই। 1 2 3 4 5, 1 2 3 4 5, দিক থেকে যাই 5টা বেশি পাই না। আর বাম দিক থেকে গেলে আমি 1 নম্বর কার্বনে ডাবল বন্ড পাই, ডান দিক থেকে গেলে আমি 2 নম্বর কার্বনে ডাবল বন্ড পাই। বাস, আমাকে বাম দিক থেকে অবশ্যই যেতে হবে। তাহলে কি হবে? 1 2 3 4 5। আমি নাম্বারিং করে ফেলেছি। তাহলে যৌগের নাম কি হবে? আগের মতোই। তাহলে 5কে কি বলি আমরা? 5কে বলে হলো পেন্ট। আর যেহেতু এখানে দুইটা ডাবল বন্ডের যৌগ বা একাধিক ডাবল বন্ডের যৌগ, তাহলে তার সঙ্গে আমরা একটা যোগ করছি, তাহলে পেন্টা। হাইপেন দিয়ে ডাবল বন্ড দুইটার অবস্থান উল্লেখ করছি, একটা আছে 1 নম্বরে আর আরেকটা আছে 3 নম্বরে। হাইপেন দিয়ে আমরা অ্যালকিনের ইন লিখছি। তাহলে আমি মূল যৌগ পেয়ে গেছি পেন্টা। পেন্টা 1 3, আবার সেই একই ভুল করেছি আমি। হ্যাঁ, তোমরা ব্যাপারটা খেয়াল রাখো, যেহেতু দুইটা তাহলে অবশ্যই ডাই। হ্যাঁ, ডাই ইন। ওকে, সাবধান। একের অধিক থাকলেই ওই অ্যালকেনের মতোই আর কি, ডাই, দুইটা থাকলে ডাই, 3 থাকলে ট্রাই, অবশ্যই লিখতে হবে, ভুল করলে বিপদ। আচ্ছা, পেন্টা 1 3 ডাই ইন, আমরা মূল যৌগ পেয়ে গেছি। এখন কি উপপদ হিসাবে শাখা প্রশাখা কি আছে? একটাই শাখা আছে, সেটা দেখতে পাচ্ছ, মিথাইল, তাই না? আর আছে হলো 2 নম্বর কার্বন, 2 মিথাইল লিখে দিলে হয়ে গেল। 2 মিথাইল, যৌগের নাম 2 মিথাইল পেন্টা 1 3 ডাই ইন। আচ্ছা, এইগুলো আমার হলো একই যোগে একাধিক বলতে মানে দুইটা ডাবল বন্ড যুক্ত যৌগের উদাহরণের নামকরণের নিয়ম সহ উদাহরণ দেখলাম আমরা। এবার দেখি আমরা একই যোগে, এতক্ষণ দেখলাম আমরা ডাইন, দেখলাম প্রথমে দেখলাম ইন, তারপরে দেখলাম ডাইন। এখন আমরা দুই একটা যৌগ দেখব ট্রাইন, মানে 3টা ডাবল বন্ড থাকবে। যেমন একটা যৌগ আমি দেখি, একটা দেখবো শাখা সহ, সরি শাখা বিহীন, আর একটা দেখবো শাখা সহ।
আচ্ছা, শাখাবিহীন লম্বা শিকল CH2 ডাবল বন্ড CH, CH2 ডাবল বন্ড CH। উদাহরণগুলো তোমাদের দেখার উদ্দেশ্য হলো তোমরা যেন নিয়মগুলা উদাহরণের সঙ্গে সঙ্গে শিখতে পারো এবং তোমাদের জন্য সহজ হবে। বন্ড CH ডাবল বন্ড CH শুধু মুখে বললে কিন্তু নিয়মগুলো তোমার মনে থাকবে না। বন্ড CH ডাবল বন্ড CH, বন্ড CH ডাবল বন্ড CH। বন্ধুরা দেখো, কার্বনের হাত না মিললে কিন্তু আমার লেখা ভুল হয়েছে, তোমরা ধরে নেবে আর কি। হ্যাঁ হ্যাঁ, যদি আমি মানে কার্বনের 4টা হাত কিন্তু মিলতে হবে, প্রতিটা কার্বনের আর কি। CH2 ডাবল বন্ড CH, বন্ড CH ডাবল বন্ড CH, বন্ড CH ডাবল বন্ড CH, বন্ড CH3। হ্যাঁ, যদি আমার কার্বনের হাত মেলাতে ভুল ত্রুটি থাকে তোমরা ঠিক করে নিও। যাই, আচ্ছা, তাহলে এই দুটোর নাম কি হবে? ওই একই নিয়ম। হ্যাঁ, একই নিয়ম যে তুমি তাহলে কোন দিক থেকে গেলে ডাবল বন্ডটা কম কার্বনে পাবে। দেখো, বাম দিক থেকে গেলে তুমি 1 নম্বর কার্বনে পাচ্ছ, ডান দিক থেকে গেলে তুমি 2 নম্বর কার্বনে পাচ্ছ। ডান দিক থেকে যেতে পারবো না, বাম দিক থেকে যেতে হবে। তাহলে গেলে কয়টা কার্বন পাই? 1 2, যেটা এটা 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 মানে তোমার মুক্ত শিকল, মানে কি বলে, শাখাবিহীন, অতএব ঝামেলা নাই। 1 2 3 4 5 6 7। এটা একটা 7 কার্বন বিশিষ্ট অ্যালকিন যৌগ। নামটা কি হবে? আগের মতোই, 7কে আমরা কি বলি? হেপ্ট। তার সঙ্গে কি যুক্ত হবে? হ্যাঁ, তাহলে হেপ্টা। কত সহজ, হেপ্টা। হাইপেন দিয়ে তাহলে ডাবল বন্ড, এখানে দেখো 3টা। তাহলে প্রথমটা হলো 1 নম্বর কার্বনে 1, কমা, দ্বিতীয়টা হলো 3 নম্বর কার্বনে 3, কমা দিয়ে, তৃতীয়টা হলো 5 নম্বর কার্বনে। ঠিক আছে। 1 3 5। হ্যাঁ, তাহলে যেহেতু 3টা, হ্যাঁ, খেয়াল করে বন্ধু, এখানে কিন্তু আমরা এর আগেও, হ্যাঁ, 2বারই ভুল করছি। তাহলে 3টা ডাবল বন্ড অবশ্যই আমাকে হাইপেন দিয়ে ট্রাই লিখতে হবে। হ্যাঁ, 3টার জন্য ট্রাই লিখতে হবে, তারপরে লিখতে হবে আমার পরপর ইন। ঠিক আছে। তাহলে তাহলে কি হবে? হেপ্টা 1 3 5 ট্রাই ইন। আমি এখানে একটু বলে রাখি যে আমরা যা শিখছি এটা হচ্ছে সর্বাধুনিক জেনেভা পদ্ধতির নিয়ম বা ইউপেক পদ্ধতির নিয়ম। তো তুমি যদি 1 3 5 হেপ্টা ট্রাই, মানে 1 3 5টাকে যদি তুমি আগে নিয়ে আসো, তাও কিন্তু নামটা হবে, ভুল হবে না। তবে তবে আমি যেভাবে লেটেস্ট যে নিয়মটার কথা বলছি, আলোচনা করছি, তোমার সেটাই শিখবে। হ্যাঁ, এভাবে শিখবে। আচ্ছা, তাহলে হেপ্টা 1 3 5 ট্রাই ইন। আরেকটা শাখাযুক্ত যৌগ দেখবো আমরা, সেটা কি? যেমন ধরো CH3 CH2, আচ্ছা ধরো যদি এরকম হয়, এরকমই হয় যে CH3 বন্ড CH, ডাবল বন্ড CH। বন্ধুরা একটু কার্বনের হাতটা মিলাই আমরা। ডাবল বন্ড CH, আচ্ছা, বন্ড বন্ড CH3, ডাবল বন্ড CH, বন্ড CH, বন্ড Cl, বন্ড CH3। আচ্ছা, এটা একটা নতুন নতুন যৌগ, সাথে আমরা 2টা ট্রাই না। আচ্ছা, আরেকটা ডাবল বন্ড আমাদের দরকার। আরেকটা ডাবল বন্ড দরকার হলে আমরা এখানে দিতে পারি। যদি আমরা এখানে দিয়ে দিই, হ্যাঁ দিয়ে দিই। তাহলে এই কার্বনের হাত CH2, হ্যাঁ,
এখানে কি এই কার্বনের হাত 1 2 3 4, এই কার্বনের 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 1 2 1 2 3, এই কার্বনের 1 2 1 2 3, হ্যাঁ 1 2 আর 1 3 আর 1 4, না এখানে এই হাইড্রোজেনটা হয় না এখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হয় না এটা, দেখো 1 2 3 4, হ্যাঁ এই আর এই কার্বনের, হ্যাঁ 2 2 4, রাইট। দেখো বন্ধুরা, মেবি মেবি কার্বনের হাতগুলো ঠিক আছে। তো এটা হলো তাহলে শাখাযুক্ত একটা তিনটা ডাবল বন্ড বিশিষ্ট মানে ট্রাইন যৌগ। এটার আমরা নামকরণটা বলার চেষ্টা করবো আর কি। তো কিভাবে আমরা প্রথমে কি কার্বন শিকল 1 2 3 4 5 6 7, 7-এর বেশি পাবো না মেবি। দেখো 7-এর বেশি আর পাবো না, কিন্তু কথা হচ্ছে আমরা কোন দিক থেকে যাব। অবশ্যই ডান দিক থেকে যেতে হবে, কারণ ডান দিক থেকে গেলে আমরা 1 নম্বরের কার্বনে ডাবল বন্ড পাচ্ছি, বাম দিক থেকে গেলে আমরা 2 নম্বরের কার্বনে পাচ্ছি। হ্যাঁ তাহলে চলে গেলাম, তাহলে ডান দিকে না 1 2 3 4 5 6 7, রাইট। তাহলে আমরা যৌগের নামটা কি পাবো, দেখো 7 মানে হচ্ছে হেপ্ট। আর এর সঙ্গে আমরা যোগ করবো হেপ্টা, তিনটা ডাবল বন্ড, তাহলে দেখো আমার 1 নম্বরে কার্বনে হাইপেন দিয়ে 1 নম্বরে কার্বনে একটা আছে কমা দিয়ে 2 3, 3 নম্বরে কার্বনে একটা ডাবল বন্ড আছে 3 কমা 3 4, 5 নম্বরে একটা ডাবল বন্ড আছে 5 কমা। আচ্ছা তাহলে তিনটা ডাবল বন্ডের জন্য অবশ্যই খেয়াল রাখবে, আমাকে ট্রাই লিখতে হবে, এটা ভুল করলে হবে না। হেপ্টা 1 3 5 ট্রাই, আর যেহেতু এটা ইন যৌগ ইন। আচ্ছা আমি মূল যৌগ পেয়ে গেছি। হুম, এবার শাখা প্রশাখার ক্ষেত্রে তাহলে কি আছে, মিথাইল আছে, ক্লোরো আছে, দুইটা আছে কিন্তু ভিন্ন ধরনের। তো সেক্ষেত্রে যদি ইংরেজি অক্ষরের সিরিয়াল অনুযায়ী তাহলে ক্লোরোটা আগে হয়, তাহলে ক্লোরোটা 2 নম্বর কার্বন, એટલે 2 ক্লোরো 2 ক্লোরো 4 মিথাইল, হাইপেন দিয়ে 4 মিথাইল, 2 ক্লোরো 4 মিথাইল হেপ্টা 1 3 5 ট্রাইন। হ্যাঁ তাহলে আমরা ট্রাইনের শাখাবিহীন এবং শাখা সহ দুইটা যৌগের উদাহরণ দেখলাম। আচ্ছা তো আরেকটা জিনিস আমরা দেখতে চাইছিলাম, সেটা কি যে দেখো ওই সে বিকল্প নিয়মটা আমরা দেখতে চেয়েছিলাম, আমি একটু দেখিয়ে দিই একটা উদাহরণ দিয়ে। যেমন ধরো একটা যৌগ CH3 বন্ড CH, আমরা আগের একটা উদাহরণে নিই। যেমন ধরো এটা অবশ্য 2 কার্বন যুক্ত। যেমন ধরো CH2 ডাবল বন্ড C বন্ড CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3। যেটা আমরা আগে দেখেছি। হ্যাঁ তাহলে এটা আমরা আমরা কি তাহলে বাম দিক থেকে যাব,
হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বাম দিক থেকে বাম দিক থেকে, আচ্ছা বাম দিক থেকে যাব না ডান দিক থেকে যাব, আচ্ছা তাহলে বাম দিক থেকে গেলে কিরকম হয়, 1 2 3 4 5। আচ্ছা ডান দিক থেকে গেলে কি হয়, ডান দিক থেকে গেলে কি হয়, 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে আমাদের সে নিয়মটা কি ছিল, কেমন ছিল? দেখো বাম দিক থেকে গেলে আমরা ডাবল বন্ড পাচ্ছি হলো 1 নম্বর কার্বনে যোগ আরেকটা পাচ্ছি হলো বাম দিক থেকে গেলে 3 নম্বর কার্বনে ইজিক্যাল টু 4। 1 নম্বর কার্বনে একটা আর 3 নম্বর কার্বনে একটা। আর ডান দিক থেকে গেলে 1 2 নম্বর কার্বনে একটা, আচ্ছা এটা পাচ্ছিল বাম দিক থেকে গেলে, খেয়াল রাখো। আচ্ছা আর ডান দিক থেকে গেলে 2 নম্বর কার্বনে একটা, 3 4 নম্বর কার্বনে একটা, 6। এটা পাচ্ছি আমরা ডান দিক থেকে গেলে। তাহলে কি নিয়মটা কি ছিল আমাদের, যে এভাবে এভাবে যদি আমরা ডাবল বন্ডের অবস্থান সূচক সংখ্যার যোগফল যেদিক থেকে গেলে আমরা কম কার্বনে পাবো সেদিক থেকে যাব, ঠিক আছে? তাহলে দেখলাম বাম দিক থেকে গেলে হলো 4 আর ডান দিক থেকে গেলে 6। তাহলে আমি ডান দিক থেকে যেতে পারবো না, আমি বাম দিক থেকে যেতে পারবো। হ্যাঁ, ডান দিক থেকে যেতে পারবো না। দেখো আমরা কিন্তু এটাই শিখে এসেছি যে যেদিক থেকে গেলে কম কার্বনে আমি ডাবল বন্ড পাবো, সেদিক থেকে আমাকে যেতে হবে। আমরা এ পর্যন্ত এটা এই নিয়ম ধরেই আমরা উদাহরণগুলো করে আসছি। দেখো সেটাই, দেখো বাম দিক থেকে যে 1 নম্বর কার্বনে আমি বাম দিক থেকে গেলে 1 নম্বর কার্বনে ডাবল বন্ড পাই, আর ডান দিক থেকে গেলে আমি 2 নম্বর কার্বনে ডাবল বন্ড পাই। অতএব ডান দিকে যেতে পারবো না, আমি বাম দিক থেকে যেতে হবে। ঠিক এই নিয়মেও আমাকে বাম দিক থেকে যেতে হচ্ছে। যাই হোক, তোমরা অন্যান্য যৌগে এটা অ্যাপ্লাই করে দেখবা যে একই 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 কথা, একই ব্যাপার। হ্যাঁ, তবে আমার কাছে আমরা যে নিয়মে শিখলাম ওই নিয়মটা সহজ মনে হয় আর কি। সোজা কথা, যেদিক থেকে গেলে আমি ডাবল বন্ডকে কম কার্বনে পাবো, সেদিকে যাব। যদি আমি আবার দুই দিকে সমান পাই, তখন দেখবো যে কোন দিকে শাখা কম কার্বনে পাচ্ছি সেদিক থেকে, ঠিক আছে? আবার যদি অধিক শাখা থাকে, যে এদিকে শাখা আছে কিন্তু এদিকে কম শাখা ওদিকে বেশি শাখা, আবার ডাবল বন্ড একই, তখন আবার অধিক শাখা কোন দিকে বেশি, যেদিকে গেলে অধিক শাখা কম কম কার্বনে পাচ্ছি। এই অ্যালকেনের মতো নিয়মগুলো আর কি। আচ্ছা যাই হোক বন্ধুরা, এই হলো মোটামুটি অ্যালকিনের নামকরণের নিয়মাবলী। আমরা বিভিন্ন উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করেছি বিভিন্নভাবে। অ্যালকিন যৌগে আমরা জানি যে একটা কিংবা দুইটা কিংবা একাধিক ডাবল বন্ড থাকলে তাকে আমরা অ্যালকিন বলি। তো আমরা একটা ডাবল বন্ড থাকা যৌগেরও নামকরণ শিখেছি, দুইটা ডাবল বন্ড থাকা যৌগের নামকরণ শিখেছি, এবং 3টা ডাবল বন্ড থাকা যৌগের নামকরণ আমরা দেখেছি। তো এখানে মূলত তফাৎ কি, যে একটা থাকলে আমরা পরপর বোঝাচ্ছি শুধুমাত্র ইন তার অবস্থান সহ, আর যদি দুইটা ডাবল বন্ড থাকে, দুইটা ডাবল বন্ড যুক্ত যৌগ হয়, তাহলে পরপর বোঝাচ্ছি তার অবস্থান সহ কি, কি তোমার ওই তোমার শব্দমূলের সঙ্গে আ আ বিভক্তি যোগ করছি। হ্যাঁ, শব্দমূলের সঙ্গে আ যোগ করছি, এবং ডাই ডাই দুইটা থাকলে ডাই আর 3টা থাকলে ট্রাই। এই হলো নিয়মের ব্যতিক্রম। আচ্ছা, এভাবে তোমরা তাহলে আরো অনেক যৌগ তোমাদের বই পুস্তকে আছে, তোমরা প্র্যাকটিস করবে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো আমি আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।